বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সেই প্রত্যাশায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি উপস্থাপন করব অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান 1-এর অধ্যায় 3। অধ্যায়ের নাম হলো কেন্দ্রীয় প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি বলে এটাকে। কেন্দ্রীয় প্রবণতা এটা কি, এই নিয়ে আমি দিয়ে একটা কথা বলবো, তারপরে আমি অঙ্কে চলে যাব। কেন্দ্রীয় প্রবণতা হলো কোনো একটা নিবেশন বা একটা বিষয়ে কেন্দ্রে কে অবস্থান করে। কেন্দ্রে আমি বাস্তবতা দিয়ে একটু বলি। যেমন একটা ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে একজনকে আমরা ক্যাপ্টেন নিযুক্ত করব। এখন ক্যাপ্টেনকে আমরা কেন্দ্র ধরি, মাঝে ধরি। ক্যাপ্টেন এমন একজন হবে ওই ছাত্রছাত্রীদের মধ্যে যার বয়স সবচেয়ে বড়ও না, সবচেয়ে ছোটও না, যার উচ্চতা সবচেয়ে বড়ও না, সবচেয়ে ছোটও না, মাঝারি ধরেন। তাহলে মাঝারি কথাটা আমরা এখানে ব্যবহার করি বলতে গিয়ে আমরা অঙ্কের ক্ষেত্রে সেই মাঝারি কথাটাকে আমরা বলবো মিডলে যে আছে, এটাকে আমরা গড়ও বলতে পারি, মধ্যমাও বলতে পারি, আরো পরিসংখ্যানের ভাষা আছে, প্রচুরকও বলতে পারি। তাহলে মোটামুটি মাঝে যে অবস্থান করে সেটাকে বলে কেন্দ্র। তাইলে একটা সভা করব, একটা যদি আমরা একটা সমিতি করি, সেখানে একজন প্রেসিডেন্ট হয়, সভাপতি হয়, তাহলে আমরা কেন্দ্রটা ধরলাম সভাপতি। তাই সবারই সভাপতি হওয়ার একটা প্রবণতা আছে, ইচ্ছা আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যার কথা যখন আমরা বলবো, তখন বলবো প্রত্যেকটা সংখ্যারই ওই কেন্দ্রে অবস্থান করার, কেন্দ্রে যেটা অবস্থান করে সেইটা দিয়ে বোঝা যায় এটার প্রতিনিধিত্বকারী সংখ্যা। যেমন একটা ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে, তাদের গড় বয়স কত? 25 বা 21। তাহলে এই 21টা হলো কি? কেন্দ্র। এটা এই যদি বলে যে এই ছাত্রছাত্রীদের গড় বয়স 21, তাহলে আমরা বুঝে নেব এখানে কেমন ধরনের ছাত্রছাত্রীরা আছে। তাহলে এটারে বলে প্রতিনিধিত্বকারী সংখ্যা। তাহলে প্রত্যেকটা নিবেশনের এই প্রতিনিধিত্বকারী সংখ্যাকে বলে কেন্দ্রের সংখ্যা বা গড়। এই কেন্দ্রে অবস্থান করার প্রবণতা সবারই আছে। তাহলে এই কেন্দ্রের দিকে ঝোঁকার বা ঘনীভূত হওয়ার যে প্রবণতা, সেটাই হলো মূলত কেন্দ্রীয় প্রবণতা। যাই হোক, আমরা একটু পড়ে নিব বই থেকে। তাই এই পরিসংখ্যানটা যদি ফার্স্ট ইয়ারে আমরা ভালো করে শিখি, তাহলে থার্ড ইয়ারে আবার আছে, সেটা আমাদের শিখতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি একটা বইয়ের কথা বলবো, তোমরা যদি পারো এই বইটা সংগ্রহ করে নাও। যে কোনো অনার্সের বই শুধু একটি না, অনেক বই পড়তে হয়। যেমন আমরা এখন অনেক বয়স হয়ে গেছে, তারপরও একই সাবজেক্টের বই অনেক রাইটারের আমরা দেখাশোনা করি, একটু দেখি কোন শিক্ষক কিরকম লেখছে, কোনটা ভালো। কয়েকটা বই পড়লে আমরা বুঝতে পারবো কোন বইটা ভালো। একটা বই পড়ে যদি বলি এটাই ভালো, সেটা কিন্তু আমাদের ঠিক হবে না। সেটা আমার বই হোক বা অন্য কোনো রাইটারের বই হোক, মিনিমাম 2-3টা বই থাকলে, কমপক্ষে 2টা বই থাকলে আমার মনে হয় তোমাদের জন্য সব দিক দিয়েই সুবিধা হবে। একটা বই থেকে ভালো শেখা একটু কঠিন। যাই হোক, তাহলে তোমরা পারলে বইটা সংগ্রহ করো। অধ্যায় 3-এ আছে সুন্দর করে ধারাবাহিকভাবে যেটার পরে যেটা আসার দরকার সেটাই আমি উপস্থাপন করেছি। আশা করি তোমাদের এটা দিয়ে উপকার হবে। যাই হোক, আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তাহলে আজকে আমরা পড়ব কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতাটা কিভাবে পরিমাপ করা যায়। তাহলে কেন্দ্রীয় প্রবণতাটা পরিমাপ করার 3টা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতিকে আমরা বলি গড়, বাংলায় আমি বলতেছি গড়, ইংরেজিতে বলে এটাকে মিন। পরিসংখ্যানটা মূলত ইংরেজিতে পড়া ভালো। গড়ের পরে আছে মধ্যমা, মিডিয়ান, আরেকটা আছে প্রচুর। এটা আনকমন শব্দ। তাহলে এই কেন্দ্রীয় প্রবণতাটা আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি? 3 ভাবে। গড়ের মাধ্যমে পারি, মধ্যমার মাধ্যমে পারি, প্রচুরকের মাধ্যমে পারি।
অর্থাৎ কি আমরা নির্ণয় করবো সেটা আগে শিখো। যে 30 জন ছাত্রছাত্রী আছে অনার্স প্রথম বর্ষে, তাদের গড় বয়স প্রতিনিধিত্বকারী সংখ্যা এখানে কোনটা বয়সের ক্ষেত্রে, তাহলে সেখানে এদের গড়টা যেটা গড় যে বয়সটা হবে সেটা হবে প্রতিনিধিত্বকারী সংখ্যা। এটা আমরা গড় দিয়ে বের করতে পারি, এই মধ্যমা দিয়েও বের করতে পারি, প্রচুরক দিয়েও বের করব। পদ্ধতিগুলি আলাদা, বের করবে কিন্তু একই জিনিস। তাহলে এই 30 জনের মধ্যে মাঝামাঝি বয়সের কে সেটা আমরা নির্ণয় করতে চাই, সেটা গড় দিয়েও বের করতে পারি, মধ্যমা দিয়েও বের করতে পারি, প্রচুরক দিয়েও বের করতে পারি। চলে যাই আমরা এই গড়ের ক্ষেত্রে, গড় আমরা নিয়ে আলোচনা করব আজকে। এই গড় 4 প্রকার। গড় হইল 4 প্রকার। তাহলে একটাকে বলে গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, আমি সংক্ষেপে লিখি, পরে বিস্তারিত আলোচনা করব। গাণিতিক গড় বা অ্যারিথমেটিক গড়, এটা সরল গড়ও বলে। এরপর হলো জ্যামিতিক মিন, জ্যামিতিক গড়, এটাকে বলে জ্যামিতিক গড় মানে কি আমরা জানি, জ্যামিতি মানে চিত্র দিয়ে গড়, আসলে তা না, একটা পদ্ধতির নাম এটা। অ্যারিথমেটিক মিন, পাটিগাণিতিক গড় বা গাণিতিক গড়, জ্যামিতিক মিন বা জ্যামিতিক গড়। তারপরে হলো কোয়াড্রাটিক মিন, হারমোনিক মিনটা আগে লিখি, এই সেম হারমোনিক মিন, বিপরীত গড় বলে এটা। আর এটা হলো কোয়াড্রাটিক মিন, দ্বিঘাত গড়। তাহলে গড় কয় প্রকার? 4 প্রকার। তাই এটা থিওরিও শিখা হয়ে গেল আমাদের। গড় হলো 4 প্রকার, গাণিতিক গড় বা পাটিগণিতিক গড়, জ্যামিতিক গড়, বিপরীত গড় বা হারমোনিক মিন, দ্বিঘাত গড় বা কোয়াড্রাটিক মিন। তাহলে গড় 4 প্রকার। এই 4 প্রকারের আমরা মনে রাখবো, ক্লাসগুলি ধারাবাহিকভাবে হবে, তোমরা সবগুলি ক্লাস করতে চেষ্টা করবে। তাহলে আমরা আজকে অ্যারিথমেটিক মিন বা সরল মিন বা শুধু গড় বলতে কি বোঝায়, 4 প্রকার গড় ঠিকই, কিন্তু যদি শুধু গড় বলে আমরা কিন্তু এই গাণিতিক গড়টাকেই বুঝব। তাহলে সেখানে আমি একটা কথা এখন বলি, সেই কথা আমি আগেও বলেছি, এখানে পরিসংখ্যানের সূত্রগুলি হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, আমি ধারাবাহিক মনে রাখার পদ্ধতিটা আমি শিখিয়ে দেব। তাহলে অঙ্কগুলি 3 ভাবে থাকবে, যে কোনো পরিসংখ্যানের অঙ্ক যে কোনো একটা ভাবে থাকবে, 3 ভাগের ভাগ আছে 3টা। যেমন আমি এখানে একটু লিখি, 1 নম্বর হইল সিম্পল, 2 নম্বর হইল, আমি একটু বইয়ে কোথায় আছে একটু দেখাই দিই তোমাদের, আমাদের উপকার হবে। এই যে 130 পেজে লেখা আছে সিম্পল সিরিজ, 130 লিখে নাও, খাতার কোনায় একটু লিখে নাও, সিম্পল সিরিজ। 134 পৃষ্ঠায় আছে বিচ্ছিন্ন সিরিজ, বিচ্ছিন্ন সিরিজ। তারপরে 138 পৃষ্ঠায় আছে অবিচ্ছিন্ন সিরিজ। তাহলে পৃষ্ঠাগুলি মনে রাখো। তাহলে সিম্পল সিরিজ কি, ডিসক্রিট সিরিজ কি, কন্টিনিউয়াস সিরিজ কি, তাহলে আমরা যখন গড় করব, গাণিতিক গড় হোক আর গড় হোক বা পাটিগাণিতিক গড় হোক বা অ্যারিথমেটিক মিন হোক, যাই হোক, প্রথম আমরা দেখবো এটা সিম্পল সিরিজে আছে না ডিসক্রিট সিরিজে আছে না কন্টিনিউয়াস সিরিজে আছে। আমি এই 3টা সিরিজ সম্বন্ধে একটু ধারণা দেই। অনেকেই আমরা আলোচনা করি, পড়ালেখা করি, জানি, শিখি, কিন্তু শিখার মধ্যে একটা রুট আছে, মূল আছে, ওই মূল থেকে শিখতে হবে। অঙ্ক সবাই পারে, পরিসংখ্যানের অঙ্ক পারে না এরকম স্টুডেন্ট খুব কম, কিন্তু সঠিক জিনিসটা আমাদের জানতে হবে। আমি একটা অভিজ্ঞতার কথা আলোচনা শেয়ার করি তোমাদের সাথে। ক্লাসে কিন্তু আমি প্রচুর কথা বলি স্টুডেন্টদের সামনে, উদাহরণ দেই অনেক, কিন্তু এখানে তো আর সে এত সম্ভব না। ফেস টু ফেস হইলে এগুলি আসে, চলে আসে, কথায় কথায় আসে। আমার জীবনের একটি
গল্পই বলা যায়। অনেক দিন আগে, এখন থেকে 25 আর দিকটা 10, 35 বছর আগের গল্প আমি বলছি। একদিন অনেক রাতে আমাকে একজন স্টুডেন্ট ফোন দিয়েছে বা যোগাযোগ করেছেন। তখন মোবাইল ছিল কিনা আমার মনে নাই, মনে হয় ছিল না। তাই সে আমার কাছে মাস্টার্সের স্টুডেন্ট, ম্যানেজমেন্টে পড়ে, মোহাম্মদপুর থাকে। পরে জগন্নাথ, তখন কলেজ ছিল, তখন জগন্নাথ কলেজে। তো সে ফোন দিয়ে বলতেছে, স্যার আমি আপনার কাছে একটু পরিসংখ্যানটা পড়বো, মাস্টার্সে আমাদের পরিসংখ্যান আছে। তাই আমি বললাম আসো। একদিন আসছে, আমার সাথে দেখা করছে, পড়বে, চাকরি করে, একা একা পড়বে, ঠিক আছে। তো প্রথম দিন যখন আসছে, সে বলল আমি এক স্যারের কাছে পড়েছি স্যার, শেষ, কিন্তু আমি ভালো বুঝতে পারিনি, এই জন্য আপনার কাছে আমি রিভিশন দিব। তখন তাকে আমি বললাম, তুমি বলো তো সিরিজ কয় প্রকার। মাস্টার্সে পড়ে সে সিরিজ কত প্রকার জিজ্ঞেস করছি আর বলতে পারে না। আবার অন্য টিচারের কাছে পড়াও শেষ করে ফেলেছে। সিরিজটা কি বলছি আর সে একরে চোখ বড় করে তাকাইছে, স্যার এটা আবার কি, এটা তো শুনি নাই কখনো। আমি সিরিজ না জানলে তুমি অঙ্ক কিভাবে করবা। আমি তাকে একটা অঙ্ক দেখালাম যে এই অঙ্কটা তুমি কিভাবে, কোন সূত্র বলবে। সে কিন্তু সূত্র লিখতে পারছে, তিনটা সিরিজের সূত্রই সে লিখতে পারছে, কিন্তু এইটার নাম যে সিম্পল সিরিজ, এটার নাম যে ডিসক্রিট সিরিজ, এটার নাম যে কন্টিনিউয়াস সিরিজ, এই কথাটা তার ক্লিয়ার না। তার শিক্ষক তাকে হয়তো শিখিয়েছে, কিন্তু সে এটা বুঝতে পারেনি। তো সেই জন্য কিন্তু আমি এই অঙ্কের ক্লাসেও প্রচুর কথা বলি। আমাকে অনেকেই বলেছেন যে অঙ্কের ক্লাসে এত কথা কেন বলতে হবে। কথা যদি আমি না বলি, তাহলে এই জিনিসগুলো আমি কিভাবে শিখবো। শুধু অঙ্ক উঠালাম, সূত্র লেখলাম, মান বসাই দিলাম, করে রেজাল্ট করে দিলাম, এটা তো হবে না। পরীক্ষার খাতায় হতে পারে, কিন্তু ক্লাসে কিন্তু এটা সম্ভব। এই জন্য আমাকে একটা ক্লাসে কত হাজার কথা বলতে হয়, কত দিক থেকে কথা বলতে বলতে যেখানে চলে যায়, সেখান থেকে এই রেফারেন্স দিয়ে কথা বলতে। যেমন এই যে একটা গল্প বললাম, এটা কি গল্প? এটা কিন্তু গল্প না, এটা একটা ঘটনা। এটা বলার কারণে অনেকের মনে থাকবে এই বিষয়টা, যে আমাকেও এইভাবে শিখতে হবে। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ দেখে আমরা কিভাবে শিখি। সিম্পল সিরিজে কতগুলি সংখ্যা দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকুক আর এইভাবে দেওয়া থাকুক, 5, 7, 10, 15, 18, এরকম কতগুলি সংখ্যা দেওয়া থাকবে। এটা খাড়াও দেওয়া থাকতে পারে, পাশে এরকম থাকলে এটাকে বলবো সিম্পল। আর ডিসক্রিট সিরিজে এইটা তো দেওয়া থাকবেই, এক্স দিয়ে দেওয়া থাকবে 5, 7, 10, 15, 18। এখানে আবার এফ দিয়ে দেওয়া থাকবে, এটা হলো এক্স, এফ দিয়ে দেওয়া থাকবে 2, 3, 5, 3, 1, এরকম। তাইলে সংখ্যাও দেওয়া থাকবে, গণসংখ্যাও দেওয়া থাকবে। এটাকে বলে ডিসক্রিট সিরিজ, শুধু সংখ্যা, সিম্পল সিরিজ। সংখ্যার সাথে গণসংখ্যা, ডিসক্রিট সিরিজ। এই 3 নম্বর। এখানে দেওয়া থাকবে শ্রেণী, ক্লাস দেওয়া থাকবে, যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 দেখাইলাম না। এই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, কত দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে 3, এটা দেওয়া থাকবে 5, এটা দেওয়া থাকবে 2, এরকম। তাহলে এইটুক জায়গার মধ্যে কিন্তু এত কঠিন একটা বিষয়, এত বড় একটা বিষয় আমি উপস্থাপন করে ফেললাম। তাহলে তোমরা এখন, আমার মনে হয় আজকের এই ক্লাস যারা দেখবে, যারা দেখতেছো, এদের এটা নিয়ে আস পরিসংখ্যানের এই সিরিজ চিনা কোনো সমস্যা হওয়ার কথা। শুধু সংখ্যা দেওয়া থাকবে, কয়েকজন ছাত্রের বয়স, কতজনের নাম্বার, কতগুলি মানুষের আয়, কতগুলি মানুষের ব্যয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হলো সিম্পল সিরিজ। 5 জন মানুষ দেওয়া আছে, তাদের 5 বছর বয়স, এমন মানুষ আছে 2 জন বাচ্চা। 7 বছর বয়স এমন আছে 3 জন। 10 বছর বয়স এমন আছে 5 জন। 15 বছর বয়স এমন আছে 3 জন। 18 বছর বয়স এরকম আছে 1 জন। এটাও একটা তথ্য। এটার নাম হলো ডিসক্রিট সিরিজ। অঙ্ক কিভাবে আমরা করবো, এগুলি দেখে কিভাবে আমরা বুঝবো কোন সূত্র হবে, সেটার জন্য 3 প্রকার সিরিজ আমাদের জানতে হবে। আর যদি শ্রেণী থাকে, এত থেকে এত, এত থেকে এত, আর সাথে গণসংখ্যা থাকে, তাহলে সেটা হবে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে হয়ে গেল আমাদের কঠিন একটা জিনিস শেখা। এখন আমরা চলে যাচ্ছি, আজকে আমরা শুধু সিম্পল সিরিজ নিয়ে কথা বলবো। সিম্পল সিরিজের আমরা গড় কিভাবে করব, ছোট অঙ্ক দেখাবো আমি।
এইটা প্রথমটা আছে 7, তারপরে আছে 10, তারপরে আছে 11, তারপরে আছে 13, তারপরে আছে 15। এখানে এই সংখ্যাগুলি অজবর্ণ দেওয়া থাকতে পারে। 7-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 13 না দেওয়া আবার 8ও দিতে পারে। তাহলে এটা আমরা লেখার সময় যদি একটা করে থাকে, স্পষ্ট কথা আমার, যদি ডাবল না থাকে, ডাবল থাকার কথা না, এই সিম্পল সিরিজে ডাবল দেয় না সাধারণত, তাহলে আমরা সেটাকে সিরিয়াল অনুযায়ী লিখব, সিরিয়াল অনুযায়ী লিখব। এখন এটার যেহেতু এফ নাই, ফ্রিকোয়েন্সি নাই, শুধু এটাই দেওয়া থাকে 1 2 3 4 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর এটা বলবে তোমাকে গড় নম্বর কত, 5 জন ছাত্রের বয়স এত, তাদের গড় বয়স কত। যাই হোক, যাই তথ্য দেওয়া থাকুক, এখান থেকে গড় নির্ণয় করতে বলছে আমাদেরকে। এটা সিম্পল সিরিজ আমরা বলে নিচ্ছি, দেখে বুঝলাম এটা সিম্পল সিরিজ। এই গড়ের দুইটা করে সূত্র আছে। একটা হলো ডাইরেক্ট, মেথড, সরাসরি প্রত্যক্ষ পদ্ধতি, সরাসরি পদ্ধতি, বাংলায় বিভিন্ন নাম আছে। ডাইরেক্ট মেথডে এই গাণিতিক গড় নির্ণয়ের সূত্র এক্স বার বা এম ও বলতে পারি আমরা, সমান সমান সামেশন এক্স বাই এন। সামেশন মানে সমষ্টি, এক্স হলো এক্স এর সমষ্টি, এন হলো মোট সংখ্যা, কয়টা সংখ্যা আছে, তাহলে এটা আমরা সামেশন অফ এক্স করে নিই। এটার যোগ করলে যা হয়, পরিসংখ্যান করতে গেলে ক্যালকুলেটর লাগবে, আমরা মুখে মুখে করি। 5 3 8 9, 9 7 16, 6 হাত থাকে 1 2 3 4 5, 56 হয়ে গেল। এখন এন কত, এই অঙ্কের এন কত, আমার আর কিছুই লাগতেছে না। এন হলো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, এন হলো 5। তাহলে আমার এই অঙ্ক করতে দুইটা জিনিস লাগে, একটা সামেশন এক্স আর একটা হলো এন। তাহলে সামেশন এক্স কত 56, এন কত 5, 5 1 5, 5 11 55, 1 5 2 10, এক্স বার হয়ে গেল। তাহলে গড় হয়ে গেল আমাদের। তাহলে এরকম অঙ্ক এখানে মাত্র 5টা দিছি, 50টাও যদি দেয়, 20টাও যদি দেয়, 25টাও যদি দেয়, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হয়ে যাবে 25, এখানে যোগ করে যা হবে সেটা আমরা এখানে বসাই দিব, নিচে এন। তাইলে আমরা একটু সুন্দর করে লিখবো, অঙ্কটা উঠাবো, তারপরে বলবো যে এটা কি। যদি লিখে নিতে পারি দুইটা লাইন, এটা ডিসক্রিট সিরিজ, এটা দুইটা সূত্র রয়েছে, একটা হলো এটা কি সূত্র, ডাইরেক্ট মেথড হলো এটা। আবার আরেকটা আমরা করব শর্টকাট সংক্ষিপ্ত নিয়ম, সেটাও আমি দেখাচ্ছি। তাহলে আমাদের এই নিয়ম হয়ে গেল। অঙ্ক কিন্তু বেশি করাবো না, এইটা বড় হলেও যা হবে, ছোট হলেও তা হবে, 10টা হলেও যা হবে, 5টা হলেও তা হবে, 50টা হলেও তাই হবে। তাহলে আমার সময় লস করে কোনো লাভ নেই। তাহলে আমাদের এইটা হয়ে গেল সিম্পল সিরিজেরটা হয়ে গেল, ডাইরেক্ট মেথডটা হয়ে গেল। এখন আমরা আরেকটা মেথড আছে ক্ষয়ের যে মেথডটা, সেটাকে বলে শর্টকাট। শর্টকাট মেথডটা কি, একবারের সূত্র সামেশন ডি বাই এফ, সামেশন ডি বাই। এখন ডিটা আমরা বের করি, কিভাবে ডি বের করব, এক্স মাইনাস, এটা একটু মনে রাখি, এগুলি হলো এক্স, আর এই হলো আমরা কল্পনা করে নিব, ধারণা করে নিব এখানে গড় কত হতে পারে। তাহলে এটা নিয়ম হলো সবচেয়ে বড়টাও না, সবচেয়ে ছোটটাও না, মাঝামাঝি আমরা একটা ধরবো, এটাকে ধরলাম আমরা এই, কল্পনা করে নিব এই জিও। তাহলে আমরা এক্স মাইনাস এ, 7 মাইনাস 11, 7 মাইনাস 11, তাহলে এখানে হবে মাইনাস 4, 10 মাইনাস 11 মাইনাস 11 মাইনাস 11 0, 13 মাইনাস 11 2, 15 মাইনাস 11 4। এখন হলো সামেশন ডি কত হয়, এটার যোগ বিয়োগ করলে এখানে হয় 5, এখানে হয় 6, তাহলে 1 হয়, 1। ও এখানে ভুল হয়েছে, সূত্রটা এ প্লাস হবে, এ প্লাস সামেশন ডি বাই এন, সরি এ প্লাস সামেশন ডি বাই এন।
এ কি, সামেশন কি, ডি কি, এন কি আমরা সব লিখে নিব। অঙ্ক করার আগে লিখে নেব এখানে এক্স বার হলো গাণিতিক গড়, এ হলো কল্পিত গড়, এটা হলো সামেশন ডি ইজিক্যাল হলো এক্স মাইনাস সি। প্রত্যেকটা দফার মান থেকে কল্পিত গড়ের ডিফারেন্সকে ডি বলে। এই যে এক্স মাইনাস সি প্রত্যেকটা দফার মান থেকে কল্পিত গড়ের পার্থক্য। তারপরে বলবো আমরা জানি এটা, এই ডান দিকে এই সূত্রের পরিচিতি লিখে নেব। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে পড়ছে আমার, যখনই সূত্র লিখবো ডান দিকে লিখবো, এখানে এই সবগুলির পরিচয় দিয়ে নিব। সূত্র লেখলেই ডান দিকে টান দিয়ে এটা লিখে নিব, এখানে কোনটা দ্বারা কি বোঝায়। তারপরে আমরা টেবিল করে টেবিল থেকে প্রাপ্ত মান বসাই দেব। টেবিল থেকে প্রাপ্ত মান আমরা বসাবো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন ডি বাই এন। এ কত 11 প্লাস ডি সামেশন ডি কত 1, এন কত, এন তো আমার 5 আছে, দুই পদ্ধতিতে একই রেজাল্ট হবে। তাহলে আমরা সিম্পল সিরিজ যদি থাকে সেখান থেকে যদি আমাদের গাণিতিক গড় বা পাটিগণিতিক গড় নির্ণয় করতে বলে বা শুধু গড় বললো আমরা এটাকে, সেখানে আমরা বলবো দুইটা পদ্ধতি আছে, একটা হলো ডাইরেক্ট মেথড আর একটা হলো শর্টকাট মেথড। ডাইরেক্ট মেথডে ওই সংখ্যাগুলি যোগ করে দিব, এটা হবে সামেশন এক্স, আর যতটা সংখ্যা আছে তত হলো এন বসাই দেব। আর যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি, শর্টকাট মেথডে করি, এই সূত্রটা লিখব, সেখানে এর মান 11 সামেশন ডি 1, এন তো আগের 5 আছে, যোগ বিয়োগ করে যা হবে সেটা হবে গড়। তাহলে সিম্পল সিরিজের আমি কোনো অঙ্ক আর করতে চাই না, এইটাই আমরা বারবার ভিডিওটা দেখব। যদি কোনো সমস্যা হয় শীতকালে ল্যাপের নিচে কম্বলের নিচে ঢুকবো, ঢুকার পরে সূত্র মনে করতে চেষ্টা করব। যেখানে 3 প্রকার সিরিজ আছে, সিম্পল সিরিজ হলে গড় নির্ণয় করতে বলে দুইটা পদ্ধতি চোখে বাসবে। ডাইরেক্ট মেথডে কি সামেশন এক্স বাই এন, শর্টকাট মেথডে কি এ প্লাস সামেশন ডি বাই এন, এ কি, ডি কি, এন কি, এগুলি চোখ বন্ধ করে আমার চোখের সামনে বাসবে আর আমি ওগুলির রিভিশন দেব। যদি মনে না থাকে আবার আমি ভিডিওটা দেখব। এইভাবে আমাদের হয়। একটা অঙ্ক ভালো করে শিখলে আর কোনো সিম্পল সিরিজের গড় একটাই যথেষ্ট, একটাই 100। এরপরে আমি চলে যাচ্ছি ডিসক্রিট যদি হয়, ডিসক্রিট সিরিজ যদি হয় সেটা কি হবে আমি একবারে লিখে ফেলি। এখানে তো এফ থাকবে, সংখ্যাও থাকবে, ঘন সংখ্যাও থাকবে, এক্সও থাকবে, এফও থাকবে। ওই 5ই আছে, 7ই আছে, 10 আছে, 11 আছে, 14 আছে, 1 2 3 4 5। এখানে আর এটা হবে না, এটা আছে একটা, এটা আছে 3টা, এটা আছে 5টা, এটা আছে 2টা, 5 3 8 9 10 11, এটা 3টা দিয়ে দিই 12, এটা 2টা দিই 12। এই অঙ্ক দেওয়া। তাহলে সংখ্যাও আছে, ঘন সংখ্যা আছে, এটা অবশ্যই ডিসক্রিট সিরিজ। প্রথম সূত্রটা আমরা লিখি। প্রথম সূত্রটা কি, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। সূত্র মনে রাখতে চেষ্টা করি, আমি বলছিলাম আমি টেকনিক শিখিয়ে দেব। সিম্পল সিরিজে অ্যাপটা ছিল না, এখন শুধু অ্যাপটা লাগাই দেব। আগে ছিল সামেশন এক্স, এখন সাথে একটা অ্যাপ হবে, শেষ। তাহলে আমার এখন এন হবে সামেশন অফ এফ, এটাও মনে রাখতে হবে। এখানে আর এন 5 হবে না, 1 2 3 4 5। অনেকে এইটাই ভুল করে, যেখানে 5টা আছে এন 5, কিন্তু না, এই 5 আছে একবার, 7 কিন্তু 3 বার আছে, 10 কিন্তু 5 বার আছে। এখানে এই 5টা সংখ্যা হবে না। এখানে ডিসক্রিট সিরিজে যখন এফ ওয়ালা সিরিজ থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, তখন এই ফ্রিকোয়েন্সিটার যোগফল হবে এন। এটা ছোট বড় আমরা লিখতে পারি, কোনো কোনো বইয়ে ছোট হাতের আছে, কোনো কোনো বইয়ে বড় হাতের লেখাই ভালো। এটা যোগ করলে কত হয়, 3 আর 1 4 5 9 10 11 12 13 14। আমরা আবার একটু দেখি, 5 5 10 13 14, ঠিক আছে, এর মান 14। এখন সামেশন অফ এফ এক্স, এই এফ এর এক্স দিয়ে গুণ, এফ এক্স পাশাপাশি হবে, এই দুইটা গুণ, 6 5 1 5 3 7 21 5 10
50, 3 11 33, 14 দুগুণে 28, সামেশন অফ এফ এক্স কত হবে? এটা যোগ 5 আর 1 6, 3 9, 9 আর 8 17, 7 হাত থেকে 1, 3 3 6, 5 11, 12 13। ভুল হতে পারে, আমরা নিজে নিজে করব, ক্যালকুলেটর দিয়ে করব। এখন আমরা মান বসিয়ে দিতে পারি। সামেশন এফ এক্স কত? 137, নিচে হলো কত? 14। তাহলে এখানে এটাতে যায় না, কত হয়? 137, তাহলে 10 দেওয়া দিলে হয়তো 9 দেওয়া হবে সম্ভবত। 14 9 দিয়ে গুণ করলে 4 9 36, 6 হাত থেকে 3, 9 3 12, 126। তাহলে 9.126 গেলে 37 থেকে 7 3 10, 100। সাতটা হইতে পারে, যাই হোক যা হয় হবে। তাহলে 137 আমরা 14 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হবে আমার। তাহলে সূত্রে শুধু এক যোগ হলো, ওই সূত্রটা আমি বলে দিচ্ছি, শর্টকাটটাও বলে দিচ্ছি। শর্টকাট মেথডে কি হবে? এক্স বার ইজ ইকুয়াল টু, সূত্রে কোনো পার্থক্য নাই, সামেশন এফ ডি হবে বাই এন। তাহলে এই জায়গায় আমার এই ঘরে কি হবে? তখন কিন্তু আমার যদি শুধু এইটাই করি তাহলে এটা না লিখলেও হবে। তাহলে এখন আমার ডি বের করে নিতে হবে, এক্স মাইনাস এ। এটা একটু মনোযোগ দিয়ে আসলে প্রত্যেক পদক্ষেপে একটা করে জিনিস আমরা নতুন নতুন শিখব। এখন ডি, আমি আগে বলছিলাম ডি আমরা মাঝের যে কোনো একটাকে ধরবো, সেটা হলো সিম্পল সিরিজের ক্ষেত্রে। এই এফ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এ কাকে ধরবো? মনোযোগ দাও, জীবনে একদিনই শিখবা, এটাই সারা জীবন কাজ। যাই আজকাল ক্লাস যে ভুল শিখবে সে সারা জীবন ভুলটাই শিখবে, ভুল না হোক সে মনে করবো ওইটাই ঠিক, আসলে ওইটা ঠিক না। সিম্পল সিরিজের ক্ষেত্রে আমরা ধরে নিব মাঝেরটা, বড়টাও না ছোটটাও না, আন্দাজে আমরা মাঝেরটা ধরে নেব, আনুমানিক ধরে নেব। আর এখন ফ্রিকোয়েন্সি যদি থাকে তাইলে আর ওই কথা হবে না, সেখানে দেখতে হবে যার গণসংখ্যা বড়, এই যে এটার গণসংখ্যা বড়, গণসংখ্যা বড় যেটা সেটাকে ধরতে হবে। যার গণসংখ্যা বড় তাকে ধরতে হবে। ক্লিয়ার? যার গণসংখ্যা বড় কোনটা? এটা কার গণসংখ্যা? 10-এর গণ, এই 10কে ধরতে হবে। তাহলে এই ধরতে হবে 10। তাহলে আমার এই 5 বিয়োগ 10 মাইনাস 5, 7 বিয়োগ 10 মাইনাস 3, 10 বিয়োগ 10 0, 11 বিয়োগ 10 1, 14 বিয়োগ 10 4। এখন হবে আমার এফ এর ডি দিয়ে এই দুইটা গুণ, মাইনাস 5 মাইনাস 9 0 3 4 দুগুণে 8, সামেশন এফ ডি কত হবে? প্লাসের 11 মাইনাসের 14, মাইনাসের 3। এখন আমি এই সূত্রে মান বসাইলে কি হবে? এই কত আমার 10 প্লাস সামেশন এফ ডি কত? মাইনাস 3/14, এখানে হবে 9.7। যা হয় আর কি, আমি এটা যোগ একুরেটটা বের করি নাই। তাইলে অনেক সহজ সিস্টেম মতো যদি আমরা আগাই, কোনো কিছু কঠিন হবে না। অনেকেই কঠিন মনে করে অর্থনীতি পড়তে আমাদের কাছে আসতো আগে, এখনো আসে একজন, পড়ার পরে কঠিন কোথায় খুঁজে পায় না, শেষে বলে যে স্যার অনেক ভয় পেয়েছিলাম যে অর্থনীতি অনেক কঠিন, কঠিনের তো কিছু দেখলাম না। এটাই সত্যি, সবাই অর্থনীতি নিয়ে ভয় পায়, আমাদের সান্নিধ্যে আসলে শেষে বলতে বাধ্য হয় যে স্যার কঠিন তো আর কিছু পেলাম না, কই কঠিন, তেমন তো কিছু দেখলাম। যাই হোক, তোমাদের ক্ষেত্রে এটা সত্য হোক সেই প্রত্যাশা করি। তাহলে আজকে আমি আর আলোচনা আগাবো না, একদিন সব করতে পারবো কিন্তু তোমরা ধরে রাখতে পারবা। আস্তে আস্তে আমরা আগাই। কোরআনে যারা হাফেজ তারা কিন্তু একদিন কোরআন শরীফের 10 পৃষ্ঠা মুখস্থ করে না, 1 লাইন 2 লাইন করে পড়ে, 2 লাইনের বেশি কোনোদিন হেফজ করে না, করতে পারে না।
তাইলে প্রতিদিনে 2 লাইন 2 লাইন 2 লাইন 2 লাইন 2 লাইন করে এরকম করে করবে। একদিন এক পারা পড়তে পারবে না, একদিন 10 পৃষ্ঠা মুখস্থ করতে পারবে না। তাহলে 2-3 লাইন করে 2-3 লাইন করে আস্তে 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 ইটের পরে ইট দিয়ে আমরা বড় একটা বিল্ডিং করি। একত্রে কিন্তু গাঁথনি দেওয়া যায় না। একদিনে যদি 10 ফিট গাঁথনি করে, এটা 2 দিন পরে ভেঙে পড়ে যাবে। তো পড়ালেখার ক্ষেত্রে এরকম ধারণ ক্ষমতা আছে সবার, আমরা আস্তে 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 শিখবো ইনশাল্লাহ। যাই হোক, ভয়ের কোনো কারণ নেই। আমরা যেইটুক যেদিন করলাম সেইটুক নিয়েই চর্চা করব, বই ঘাটাঘাটি করবে। আমরা একটা করে দেব, তোমরা 10টা অঙ্ক করবা, দেখবা। করার দরকার নেই, বুঝ করে নিবে, নিজের বুঝ নিজে বুঝে নেবে। এরকম অঙ্ক আর আছে কিনা, কিভাবে করব, কোথাও অসঙ্গতি আছে কিনা, ভুল ধরতে চেষ্টা করবে। ভুল খুঁজতে গিয়ে তোমার শিখা হবে। এটাও একটা পদ্ধতি, যে কোথাও ভুল আছে কিনা আমি দেখি, অসঙ্গতি আছে কিনা দেখি। ওই অসঙ্গতি খুঁজতে খুঁজতে তোমার অনেক শিখা হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, আজকে আর আগাবো না। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই কামনায় আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাই।